টাইটেল থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা আবার কি। কেউ কেউ হয়তো কৌতূহলী হয়ে উঠছেন, এরকম কোনো অ্যাকশন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কি নিতে চলেছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এতটা হার্শ, এতটা কোহেরসিভ অ্যাকশন কি রাজ্য সরকার নিতে পারবে? কোর্টের কি অর্ডার রয়েছে সেই বিষয়টাই এবারে আপনাদের বলবো। অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনায় বিরোধী দলনেতার কনভয়ে হামলার ঘটনায় 29শে জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এর পরিপ্রেক্ষিতে কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। বিচারপতি শুভ্রা ঘোষ রাজ্যের রিপোর্ট তলব করেছেন, পাশাপাশি সিএপিএফকে ওই রিপোর্ট ফাইল করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হয়েছিল, সেই জন্য অন্তর্বর্তী সুরক্ষা কবচ দিয়েছেন বিচারপতি। রাজ্যের পক্ষ থেকে আইনজীবীও আদালতে আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে না। গত 10ই জানুয়ারি বিরোধী দলনেতা পুরুলিয়া থেকে জনসভা করে ফেরার পথে তার কনভয়ের উপর বাঁশ, লাঠি, রড নিয়ে হামলা করা হয় বলে অভিযোগ ওঠে। তারপরই চন্দ্রকোনা থানাতেই তিনি ধর্নায় বসেছিলেন, সেই ছবিও আপনাদের আজ তাক বাংলায় দেখিয়েছিলাম। পাশাপাশি তাকে মারার চক্রান্ত করছে রাজ্যের শাসক দল এবং তাতে মদদ দিচ্ছে পুলিশ, এমনটাই অভিযোগ করেছিলেন তিনি। এই ঘটনায় পুলিশও অভিযোগ দায়ের করে পাল্টা বিরোধী দলনেতার বিরুদ্ধে সরব হয়। আর সেই ঘটনার পরই অন্তর্বর্তী রক্ষা কবচ চাইতে শুভেন্দু অধিকারীর তরফ থেকে আদালতে যাওয়া হয়। তো সেই অন্তর্বর্তী রক্ষা কবচ পেয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ বিষয়ে আমার সহকর্মী মানস নস্কর তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। কলকাতা হাইকোর্টে ফের রক্ষা কবচ পেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চন্দ্রকোনায় তার উপরে হামলার ঘটনায় তিনি অভিযোগ জানিয়েছিলেন থানায়, কিন্তু থানার পক্ষ থেকে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ করা হয়েছিল। তার কারণ দীর্ঘক্ষণ তিনি ওই দিন থানায় অবস্থান করেছিলেন, সেই ঘটনায় পাল্টা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন, পুলিশের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আপাতত 29 জানুয়ারি পর্যন্ত বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম কড়া পদক্ষেপ নিতে পারবে না পুলিশ। রাজ্যের যিনি আইনজীবী ছিলেন এই মামলায়, তিনিও আদালতকে জানান যে আপাতত বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ নেওয়া হবে না। প্রসঙ্গত 10ই জানুয়ারি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পুরুলিয়াতে একটি জনসভায় গেছিলেন। সেখান থেকে ফেরার পথে চন্দ্রকোনা মোড়ে তার যে কনভয় ছিল সেই কনভয়ের ওপরে রীতিমতো হামলা করা হয়, তার গাড়িতে ভাঙচুর করা হয়। বিরোধী দলনেতার অভিযোগ, লাঠি, রড, বাঁশ নিয়ে একাধিক লোকজন দুষ্কৃতী তারা হামলা করে বিরোধী দলনেতার উপরে এবং তাকে মারার চক্রান্ত ছিল বলেও তিনি অভিযোগ করেন। সেই অভিযোগ নিয়ে চন্দ্রকোনা থানায় তিনি গেছিলেন, কিন্তু থানার পক্ষ থেকে তিনি জরুরি যাতে পদক্ষেপ করা হয় বা জরুরি যাতে যারা দুষ্কৃতী রয়েছে তাদের বিরুদ্ধে যাতে পুলিশ পদক্ষেপ করে, তাদের গ্রেপ্তারের দাবিতে থানাতেই অবস্থান বিক্ষোভে বসেছিলেন। তারপরে পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তিনি অভিযোগ করেছিলেন, পাল্টা পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয়। সেই ঘটনায় পুলিশ তদন্ত করছে। সেই তদন্তে কোনো বিধিনিষেধ নেই বা তদন্ত যেমন চলবে বলে আদালতের পক্ষ থেকে বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন। কিন্তু 29 জানুয়ারি পর্যন্ত বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হবে না। রাজ্যের আইনজীবী যিনি এই মামলার শুনানিতে ছিলেন তিনি আদালতকে আশ্বস্ত করেন। সেই পরিপ্রেক্ষিতে বিচারপতি জানিয়েছেন আপাতত 29 জানুয়ারি পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না। ইতিমধ্যে পুলিশ এবং সিএপিএফ যারা আধিকারিক ছিলেন বা কনভয়ে বিরোধী দলনেতা, তাদের কাছে থেকেও রিপোর্ট তলব করা হয়েছে। 29 জানুয়ারি ফের এই মামলার শুনানি বা শুনানিতে রিপোর্ট দাখিল করতে হবে রাজ্য পুলিশকে এবং বা সিএফকে। উল্লেখ্য, আমরা জানি যে এর আগে কিছুদিন আগে মালদায় একটি জনসভায় গিয়ে বিরোধী দলনেতা বিতর্কিত মন্তব্য করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল এবং সেই ঘটনায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয় এবং তিনি সেই মামলাতেও এফআইআর খারিজের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি শুভ্রা ঘোষ সেই মামলাতেও
বিরোধী দলনেতাকে সুরক্ষা কবচ দিয়েছিল এবং তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এবং যদি প্রয়োজন হয় তাকে ভার্চুয়ালি ডাকা যাবে বা ভার্চুয়ালি তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে বলেও নির্দেশ দিয়েছিলেন। তারপরেই এই ঘটনা 10ই জানুয়ারি চন্দ্রকোনায় তার কনভয়ের ওপরে হামলা হয়েছিল। সেই ঘটনায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিরোধী দলনেতার পক্ষে বক্তব্য ছিল তিনি যখন যেখানেই যাচ্ছেন কার্যত তাকে বাধা সৃষ্টি করা এবং তৃণমূলের দুষ্কৃতী বাহিনী তার উপরে হামলা চালাচ্ছে এবং এই তাতে কোথাও মদত দিচ্ছে রাজ্য পুলিশ বা রাজ্য পুলিশের মদতেই এই ঘটনা ঘটছে। তাকে বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে, এমনকি সামান্য মিটিং মিছিল করার দাবিতেও তাকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করতে হয় বলে তিনি মামলায় অভিযোগ করেন। আজকে এই মামলার শুনানি ছিল, সেখানে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী স্বপন ব্যানার্জি রাজ্য পুলিশের পক্ষ থেকে তিনি হাজির ছিলেন। তিনি জানান যে আপাতত বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা হবে না, তবে যেমন তদন্ত চলছে তেমন তদন্ত চলবে বলে তিনি জানান। তারপরেই বিচারপতি জানান যে এফআইআর দায়ের হয়েছে সেই এফআইআর এর তদন্ত করুক পুলিশ, তদন্ত করতে পারবে, কিন্তু বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো রকম কড়া বা কঠোর পদক্ষেপ যেন না নেওয়া হয়। প্রসঙ্গত কলকাতা হাইকোর্টে বিরোধী দলনেতা তাকে হেনস্থা করার অভিযোগে তার বিরুদ্ধে তিনি যখন রাজনৈতিক তার যে দল বদল হয়েছিল, তিনি যখন তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করেছিলেন, তার পরপর তাকে চরম হেনস্থার প্রতিবাদে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার বিরুদ্ধে 26টি এফআইআর দায়ের হয়েছিল এবং সেই এফআইআর এর উপরে কলকাতা হাইকোর্ট স্থগিতাদেশ জারি করেছিল। দীর্ঘদিন শুনানির পর কলকাতা হাইকোর্ট জাস্ট পূজার ছুটির ঠিক পরেই বিচারপতি জয় সেনগুপ্ত সেই সমস্ত এফআইআর খারিজ করে দিয়েছেন। শুধুমাত্র 2টি এফআইআর এখনো পর্যন্ত বিরোধী দলনেতার বিরুদ্ধে রয়েছে, 2টি নয় 1টি এফআইআর যেটা মানিকতলা থানায় রয়েছে, যেটা তদন্ত করছে সিবিআই এবং সিট যৌথভাবে। এছাড়া সমস্ত এফআইআর বিরোধী দলনেতার বিরুদ্ধে যেগুলো ছিল সেগুলো খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। তারপরেও বিরোধী দলনেতার পক্ষ থেকে বলা যায় যে মিটিং মিছিল বা যে কোনো কোথাও জনসভা করতে গেলে তাকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এই নিয়ে তিনি একাধিকবার রাজ্য প্রশাসনকে এবং রাজ্য পুলিশকে বিভিন্নভাবেই কটাক্ষ করেছেন। কিন্তু গত 10 জানুয়ারি চন্দ্রকোনায় তার উপরে হামলা হয় এবং তার বিরুদ্ধেই পাল্টা অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন যাতে এই ঘটনার তদন্ত করা হয়। বিচারপতি শুভ্রা ঘোষ রাজ্য পুলিশ এবং সিএপিএফ এর কাছে রিপোর্ট তলব করেছেন। আপাতত এই ঘটনায় তদন্ত যেমন চলছে চলবে, তবে তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না, নির্দেশ কলকাতা হাইকোর্টের। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।